এবার জাতিসংঘের কাছে ২৪শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া ১৪০০ জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত ২৮শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার ২ দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই ১৪০০ জনের নাম ঠিকানা আছে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন ২৪শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় ১ বছর ধরে ৫টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ২০২৪ সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ২০২৪ সালের ২২শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত ২০২৫ সালের ১২ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত ২৮শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস্কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় ১,৪০০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস কেসি অনুরোধ করেছেন প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস কেসি এবং টাটিয়ানা ইটুয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে।
আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলসকেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি।
যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় পান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাক লিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। শেখ হাসিনা 1981 সালের 17ই মে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে ঘিরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করেই যখন এ ঘোষণা দিয়ে বসলেন যে খুব শিগগিরই তিনি মাথা উঁচু করে দেশে ফিরছেন এবং সেই দিবসটিকে স্মরণ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সভায় এরপর স্পষ্টত জানিয়ে দিলেন যে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান, এবং সেসব খবর যখন সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো তারপর থেকে এই নিয়ে আলোড়ন থামছেই না। শেখ হাসিনাকে দেশে ফেরাতে তিনি ট্রাভেল পাসের আবেদন করলে যে সরকার ট্রাভেল পাস দেবে না সেটাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, যাতে স্পষ্ট হয়েছে বিএনপি সরকার কিছুতেই এই সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রাজনৈতিক কোনো বিপদের মুখে পড়তে চায় না। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা কি করে বিএনপির জন্য একটা রাজনৈতিক ফাঁদ হয়ে উঠতে পারে তা নিয়ে নানা রকম খবর বের হচ্ছে, এবং বিএনপি পন্থী পর্যবেক্ষকরা বলছেন যে কিছুতেই সে ফাঁদে পা দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার কোনো সুযোগ বিএনপি সরকারের করে দেওয়া উচিত না। কারণ এর আগে সংবাদ মাধ্যমে এমন খবরও বেরিয়েছিল যে শেখ হাসিনা আগস্টের মধ্যে দেশে তো ফিরছেনই, তার আগে তিনি ভারতের হাই কমিশনে তার পাসপোর্টটা যেহেতু 2025-এ বাতিল করে দেওয়া হয়েছে, কাজেই তিনি একটা ট্রাভেল পাসেরও আবেদন করতে পারেন। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এরপর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন, সেজন্য অপেক্ষা করবেন আইনি পদ্ধতিতে তিনি যাতে ফেরত আসেন। ট্রাভেল পাসের এখানে কোনো প্রশ্ন উঠছে না। শেখ হাসিনা ভারত সরকারের সমর্থনেই কি এরকম একটা সময় যখন আওয়ামী লীগকে যে বিন্দু মাত্র সুযোগ দেবে না নতুন বিএনপি সরকার, কিংবা কিছু মাত্র রাজনৈতিক পরিসরও তাদের জন্য তৈরি করবে না, বরং ইউনূস সরকারের মতোই একইভাবে কোণঠাসা করে রাখার এবং নির্যাতন মামলায় জর্জরিত করে রাখার বিষয়ে বিএনপি আর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সকল এই আওয়ামী লীগ বিরোধী পক্ষের ঐক্য হয়ে গেছে, সেটা যখন স্পষ্ট, এমন সময়ে শেখ হাসিনা কি করে এই আত্মবিশ্বাস পেলেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে তিনি ঘোষণা দিয়ে বসলেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন, আর দলীয় ফোরামে দলের নেতৃবৃন্দকে জানিয়ে দিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন। কাজে অনেক বিশ্লেষকেরাই মনে করছিলেন যে ভারত নিশ্চিতভাবেই শেখ হাসিনার এই সিদ্ধান্তের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই ত্রুটিপূর্ণ বিচার, যার অভিযোগ থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণাদি সবই এমন ভাবে দুর্বল আর সাজানো, আর সরকার যেহেতু সেসব কেউ উদ্ধৃত করে বা সেসবের দলিল দস্তাবেজ দিয়েও এখন পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো আবেদনও পাঠায় নাই শেখ হাসিনাকে প্রত্যর্পণের, কাজেই ভারত সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নই ওঠে না।
অন্যদিকে অনেক বিশ্লেষক বরং বলছিলেন যে শেখ হাসিনাকে এই শক্তির পেছনে যে এখনই সময় এবং সরকারকে চাপ সৃষ্টি করে হলেও শেখ হাসিনাকে এখনই ফিরতে হবে, এই বিষয়টি স্পষ্ট করার এখনই উপযুক্ত সময়। এই সাহস, এই আত্মবিশ্বাস, এই সিদ্ধান্তের পেছনে প্রধান সমর্থক হিসেবে ভারত, শেখ হাসিনার স্বাগতিক দেশ ভারত কাজ করেছে কিনা। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ালে শেখ হাসিনা একটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো যেমনটা হয়, একের চেয়ে অপরটি আরো বেশি বিস্ফোরক হয়ে ওঠে। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে ভারত সরকার তাকে প্রত্যর্পণ করবে না। তিনি জানেন, কারণ এটা তো একটা ক্যাঙ্গারু কোর্টের বিচার, এটা কোনো রায় হয় নাই, রাজনৈতিক প্রতিশোধমূলক রায়, সাজানো বিচার। কিন্তু ভারত গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র, তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের, এই বিষয়ে আমার বক্তব্য প্রদান সমীচীন হবে না। তবে আমি বলতে পারি, আমি কখন কিভাবে দেশে ফিরবো সেই সিদ্ধান্ত একান্তই আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা, জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমি ফিরবো। কোনো অবৈধ রায় কিংবা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। মানে শেখ হাসিনা যখন তার প্রথম সাক্ষাৎকারটিতেই 17ই মে যে সাক্ষাৎকারগুলো দিলেন আনন্দবাজার পত্রিকায়, হিন্দুস্তান টাইমসে, বলে বসলেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবো, তখনই আলোচনা করেছিলাম যে নিশ্চিতভাবে শেখ হাসিনা ভারত সরকারকে এ বিষয়টা জানিয়ে দিয়েছেন যে তিনি দ্রুত দেশে ফিরতে চান এবং এ প্রসঙ্গে তিনি কারো আর কোনো বাধা মানতে রাজি নন, বা কারো কোনো বিবেচনার চেয়েও তিনি নিজের বিবেচনা, নিজের সিদ্ধান্তের ওপর বেশি নির্ভর করছেন। এরপরে তো খবর বেরিয়েই গেল যে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও জানিয়ে দিয়েছেন যে ভারত সরকারকে তার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন যে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন, ফিরে প্রয়োজনে বিচারের মুখোমুখি হবেন। এমনকি শেখ হাসিনা বলেছেন যে মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফিরছেন যেন সরকার তার জন্য জেল প্রস্তুত রাখে, মৃত্যুদণ্ডের মঞ্চও প্রস্তুত রাখে, ফাঁসির মঞ্চে প্রয়োজনে যেতেও তিনি প্রস্তুত, কারণ তার এমন বা কি বা বয়স বাকি আছে, কাজেই তিনি তার দলীয় নেতাকর্মীর কাছে ফিরে যেতে চান। এই যে ভারত সরকারের মতো সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভারত সরকারের অতিথি শেখ হাসিনা বলছেন তিনি কবে দেশে ফিরবেন জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, সে সিদ্ধান্ত একান্ত তার। সেটা স্মরণ করায় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে গত ডিসেম্বর মাসে এক আলোচনায় জিজ্ঞেস করা হয়েছিল, এনডিটিভির প্রধান সম্পাদক জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ততদিনই দেশে থাকতে পারেন। তখন এস জয়শঙ্কর সেই আলোচনায় স্পষ্টত বলেছিলেন যে শেখ হাসিনা একটা বিশেষ প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং সেই বিশেষ পরিপ্রেক্ষিতটা নিশ্চিতভাবে শেখ হাসিনার ফেরার সময় কখন হবে সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। মানে পরিস্থিতিতে একটা বদল হতে হবে। এবং তারপর এস জয়শঙ্কর বলেছিলেন যে তিনি কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্তটা একেবারেই তার, তিনি মনস্থির করবেন কখন তিনি দেশে ফিরবেন। এতে স্পষ্ট যে শেখ হাসিনা শুধু যে ভারতে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের মর্যাদা নিয়ে আছেন এবং সেজন্যেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন প্রধানমন্ত্রী মোদিও, যেটা ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন, ডক্টর ইউনূসকে, যে তিনি সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও একেবারে অবাধ এবং মুক্ত, কাজে তিনি সে অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন, যে কারণে ভারত সরকার তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে এমনকি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ করে দিচ্ছেন নিয়মিতভাবে। এই পুরো পরিস্থিতিতে বুঝতে বাকি থাকে না যে শেখ হাসিনা সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছেনই, তিনি সে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে যে কিছুতেই তিনি আর দেশে ফিরতে দেরি করতে রাজি নন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে তাকে যখন আসলে ভারতীয় সাংবাদিক অমল সরকার, দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক, যিনি এই একান্ত সাক্ষাৎকারটা নিয়েছেন, তিনি আসলে প্রশ্ন করেছিলেন ওই বিশ্লেষণ থেকে
এমন একটা জল্পনা তো শুরু হয়েছে, এই সিদ্ধান্ত তিনি কি ভারত সরকারের পরামর্শে নিলেন? এমনকি অমল সরকার মনে করাচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশ গত কয়েক মাসে এমন খবরও ছড়ানোর চেষ্টা করেছে, দাবি করেছে যে ভারত সরকার আওয়ামী লীগ নেত্রীকে নাকি তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তখন দ্য ওয়াল লিখছে, যদিও ভারত সরকারের কোনো মহল থেকেই এমন খবরের সত্যতা মেলেনি। তো তিনি অমল সরকার প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে যে ভারত সরকার যখন আপনাকে ফেরাতে বাংলাদেশ সরকারের আর্জি উপেক্ষা করছে, তখন আপনার পক্ষে কিভাবে দেশে ফেরা সম্ভব? আর শেখ হাসিনা তখন সেই উত্তরটা দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে প্রথমেই পরিষ্কার করা দরকার যে ট্রাইব্যুনালে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে সেটা গঠিত হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এরপর ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে 4 বার অধ্যাদেশ জারি করে এই আইনে 37টি পরিবর্তন এনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। এই ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিচারক ও প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটা কোনো বিচার নয়, এটা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র, যেটা আমাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখার জন্য দেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র ইতিমধ্যেই দেশবাসীর কাছে পরিষ্কার। শেখ হাসিনা মনে করিয়েছেন যে শেখ হাসিনা তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালের পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তার সেলের পাশে কবর খুঁড়ে রাখা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। কাজেই শেখ হাসিনা বলেছেন যে তিনিও মৃত্যুকে পরোয়া করেন না। ওয়ালের এই প্রতিবেদনটিতে আরেকটা যে অতি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটা হচ্ছে 17ই মে এই দিবসটিকে পালনে শেখ হাসিনা দলীয় কর্মীদের সঙ্গে যখন অনলাইনে সভা করেছেন তখন তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন দলীয় সভায়। শেখ হাসিনা বলেছেন যে তাকে যে ভারতে নিয়ে আসা হবে 5ই আগস্ট প্রথমে তাকে সেটা জানানো হয়নি, পরে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বলেন যে দেশে থাকলে তার জীবন বিপন্ন হতে পারে এবং সেটা বলে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং তার সেই দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে আরো কথা বলেছেন তার আগের স্বদেশ প্রত্যাবর্তনগুলো নিয়ে, কারণ ভারতীয় সাংবাদিক এ কথাটা বলছেন যে শেখ হাসিনার জন্য বারবারই তার জীবনের সঙ্গে প্রত্যাবর্তন আর প্রাণনাশের চেষ্টা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। 19 বার তো তাকে হত্যা চেষ্টা করা হয়েছেই, এবং শেখ হাসিনা যেটা বলেন যে 19 বার হত্যা চেষ্টার পরেও যেহেতু তিনি বেঁচে আছেন, নিশ্চয়ই একটা কোনো গুরুত্বপূর্ণ কাজে তাকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন, মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। কাজেই তিনি নিশ্চিতভাবেই জানেন যে তার দেশে ফেরার সময় চলে এসেছে এবং দেশে ফিরে তিনি আসলে কি করবেন। মানে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলছেন যে 1981 সালে তিনি যখন দেশে ফিরেছিলেন তখন তিনি ছিলেন একজন শোকগ্রস্ত কন্যা, যিনি কথা দিয়ে এসেছিলেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করবেন। এরপর 2007 সালে তিনি যখন দেশে ফিরেছিলেন তখনও তত্ত্বাবধায়ক সরকার 1-11 সরকার কিন্তু আমেরিকা থেকে তিনি দেশে ফেরার পথে পৃথিবী জুড়ে সকল বিমান কোম্পানিকে খবর দিয়ে দিয়েছিল যাতে কোনো এয়ারলাইন তাকে বিমানে না তোলে। এবার তিনি দেশে গিয়ে কি করতে চান সে প্রসঙ্গে তিনি বলেছেন, এবার আমাকে ফিরতে হবে দেশটাকে পুনর্গঠনের জন্য, কেননা অবৈধ অন্তর্বর্তী সরকার, সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার দেশের প্রতিটা সেক্টর ধ্বংস করে ফেলেছে। প্রতি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করছে, দেশের আবহমান সংস্কৃতিকে ধ্বংস করছে, জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনা বলছেন তিনি বাংলাদেশকে যে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, দলমত নির্বিশেষে সকলের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে গিয়েছিলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে সেটা ধ্বংস করা হয়েছে। কাজেই দেশটাকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা হচ্ছে। কাজেই দেশকে রক্ষার জন্যেই এবার শেখ হাসিনাকে ফিরতে হবে এবং তিনি তাই জনগণকে সঙ্গে নিয়ে দেশ রক্ষা করতে, দেশ পুনর্গঠন করতে, দেশে ফিরতে আর দেরি করতে রাজি নন।